আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুরা। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের বেসিক অ্যাকাউন্টিংয়ের অ্যাকাউন্টিং ইকুয়েশন। এবং অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা একটু ডিটেইলভাবে আলোচনা করব। এখানে বেশ কিছু সমস্যা তুলে ধরা হয়েছে এবং এই সমস্যাগুলোর সাথে আমাদের রিকোয়ারমেন্ট কি। তো আসলে আমাদের যে বিশেষত সেটা হচ্ছে যে আমাদের একটি ক্লাস আপনাকে সম্পূর্ণ চ্যাপ্টার সম্পর্কে একটা গ্রস লেভেলের ধারণা দিবে এবং আশা করি আপনি আমাদের যে প্রবলেম তুলে ধরব এই প্রবলেম সলভ করার পরে পরীক্ষা দেওয়ার জন্য আপনার নিজে মোটামুটি একটা প্রস্তুতি আপনার হয়ে যাবে। ওকে, আমরা এখানে প্রথমেই প্রবলেমগুলো একটু দেখে নেই। অ্যাকাউন্টিং ইকুয়েশন পার্ট 1। আচ্ছা, Mr. Salahuddin SCMA decided to open a business with the name of Manufacturing, Trading and Service under the name of M. Salahuddin and Company. Okay, Mr. Salahuddin SCMA decides to open a business with the nature of manufacturing, trading and service under the name of M. Salahuddin and Company on September 1st, 2023. He invested Taka 1,50,000 cash in the business and Taka 10 lakh deposited to business bank account as capital. ওকে, আমরা 1 সেপ্টেম্বরে দেখি এই প্রবলেমটার সলিউশন কিভাবে হয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফরম্যাট। শুরুতেই সেপ্টেম্বরের 1 তারিখে আমরা কি দেখেছি, মিস্টার সালাউদ্দিন 1,50,000 ক্যাশ নিয়ে এসেছেন বিজনেসে। তাহলে এর কারণে আমার বিজনেসের ক্যাশ বাড়বে, তার সাথে ক্যাপিটাল বাড়বে, রিমার্কস দি ইনিশিয়াল বিজনেস ইনভেস্টমেন্ট। আর তার সাথে 1 তারিখে আরও একটা ঘটনা আছে, সেটা হচ্ছে তিনি ব্যাংকে 10 লক্ষ টাকা ডিপোজিট করেছেন ব্যাংক অ্যাকাউন্টে বিজনেসের ক্যাপিটাল হিসাবে। সেক্ষেত্রে বিজনেস ক্যাপিটাল বেড়েছে এবং ক্যাশ অ্যান্ড ব্যাংক কলামে টাকা বাড়বে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মূল বেসিক যেটা, টোটাল অ্যাসেট ইকুয়ালস টু টোটাল লাইবিলিটি। টোটাল অ্যাসেট কী হবে, এই অ্যাসেটের আন্ডারে আমাদের যেই কয়টা বিষয় আছে এর কোনোটা যদি বাড়ে অ্যাজ ওয়েল অ্যাজ আমার লাইবিলিটি পাশেও বাড়বে। অর্থাৎ সমপরিমাণ একটা অ্যাসেটের জন্য সমপরিমাণ একটা লাইবিলিটি বাড়বে। ওকে, সেপ্টেম্বরের 1 সেপ্টেম্বরে আমরা আর কি করেছি। 1 সেপ্টেম্বরে হচ্ছে রেন্ট পেইড ইন অ্যাডভান্স ফর 3 মান্থ টাকা 36,000 ইন ক্যাশ। 1 সেপ্টেম্বরে বিজনেস শুরু করেই আমরা অ্যাডভান্স রেন্ট পে করেছি। ব্যবসার অফিসের জন্য বা যে কোনো কারণেই হোক আমরা কি করেছি, অ্যাডভান্স রেন্ট পে করেছি 3 মাসের জন্য। তাহলে এই কারণে আমার বিজনেস থেকে ক্যাশ চলে যাবে, যার কারণে আমরা 36,000 মাইনাস হবে। আর এই এক্সপেন্ডিচারটা 36,000 এটা একটা প্রিপেড এক্সপেন্স। আসলে এই এক্সপেন্স এখনও কি আর্নড হয়নি, এটা অ্যাডভান্স পেইড। তো এই কারণে এই প্রিপেড এক্সপেন্স আমাদের ওয়ান কাইন্ড অফ কারেন্ট অ্যাসেট। ওকে, তাহলে কি ঘটতে পারে, একই সাথে আমার ক্যাশ কমতে পারে, অর্থাৎ একটা অ্যাসেট কমতে পারে এবং একটা অ্যাসেট বাড়তে পারে, যার কারণে আমার অ্যাসেট সাইডে একই পরিমাণ টাকা মাইনাস এবং একই পরিমাণ টাকা প্লাস হওয়ার কারণে কি হয়েছে, অ্যাসেটের চেঞ্জ হয়েছে 0, যার কারণে আমার লাইবিলিটি পাশে কোনো চেঞ্জের প্রয়োজন হয়নি। রিমার্কস কি আছে, এটা প্রিপেইড রেন্ট। ওকে, এবার আমরা সেপ্টেম্বরের 2 তারিখে অর্থাৎ 2 সেপ্টেম্বরে কি হয়েছে, এম সালাউদ্দিন অ্যান্ড কোম্পানি পারচেজ অফিস ইকুইপমেন্ট ফর টাকা 1,20,000 অ্যান্ড মোটর ভেহিকলস ফর টাকা 3 লাখ বাই চেক। তাহলে আমরা 1,20,000 টাকা এবং 3 লক্ষ টাকা দিয়ে কারেন্ট ফিক্সড অ্যাসেট পারচেজ করেছি, অর্থাৎ অফিস ইকুইপমেন্ট 1,20,000 টাকা এবং মোটর ভেহিকলস 3 লক্ষ টাকা। আচ্ছা, এই কারণে আমাদের সলিউশন কি হবে, এইটা একটু খেয়াল রাখতে হবে। 1 সেপ্টেম্বরে আমার সব এন্ট্রি করার পর আমার ক্লোজিং অর্থাৎ ব্যালেন্স কি দাঁড়িয়েছে, 11,14,000 টাকা আমার ক্যাশ অ্যান্ড ব্যাংক, প্রিপেড এক্সপেন্স 36,000 টাকা এবং
11,50,000 আমার ক্যাপিটাল, এবং ডাউন লাইনে কি আছে, টোটাল অ্যাসেট 11,50,000 অ্যান্ড টোটাল লাইবিলিটি 11,50,000। অর্থাৎ অ্যাসেট এবং লাইবিলিটি সেপ্টেম্বরের 1 তারিখে দুইটি সমান আছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রুভড। আর 2 সেপ্টেম্বর আমি যখন শুরু করব তখন আমার ওল্ড ব্যালেন্স কী ছিল, ওল্ড ব্যালেন্স হচ্ছে ক্যাশ এবং প্রিপেড এক্সপেন্স নিয়ে কী ছিল, 11,50,000 অ্যান্ড ক্যাপিটাল 11,50,000। এই ওল্ড ব্যালেন্স নিয়ে শুরু করে আমার 2 সেপ্টেম্বরে কী আছে, 2 সেপ্টেম্বরে আমার M. Salahuddin and Company purchase office equipment for টাকা 1,20,000 and motor vehicles for টাকা 3 লাখ by check। তাহলে আমার ক্যাশ or ব্যাংক কমে যাচ্ছে 1,20,000 এবং 3 লাখ। অ্যাট এ টাইম আমি 1,20,000 টাকার ইকুইপমেন্ট আসছে এবং মোটর ভেহিকেলস আসছে বিজনেসে 3 লাখ টাকার। এখানেও সেম সিনারিওটা আমাদের প্রিপেড এক্সপেন্সের সময় যেরকম হয়েছিল, আমার ক্যাশ কমে যাচ্ছে আবার আমার ফিক্সড অ্যাসেট আসছে, ক্যাশ কমে যাচ্ছে আবার ফিক্সড অ্যাসেট আসছে, তার মানে মাইনাস এবং প্লাস করে আমার অ্যাসেটের চেঞ্জ হয়েছে জিরো চেঞ্জ, ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ আমার লাইবিলিটিতেও চেঞ্জ জিরো। তাহলে আলটিমেটলি আমার আফটার 2 সেপ্টেম্বর টোটাল অ্যাসেট 11,50,000 এবং টোটাল লাইবিলিটি 11,50,000। ওকে, on 3rd September M. Salahuddin and Company purchase supplies office stationery for টাকা 15,000 credit from Al-Amin Stationery। ওকে, 3rd সেপ্টেম্বরে M. Salahuddin Company ক্রেডিটে 15,000 টাকার অফিস সাপ্লাইজ পারচেজ করেছে। তাহলে 3rd সেপ্টেম্বরে আমার সাপ্লাইজ আসবে বিজনেসে 15,000 এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হবে। অর্থাৎ যদি আমি কোনো কিছু ক্রেডিটে পারচেজ করি এজন্য আমার ক্যাশ কমেনি, আমার অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হয়েছে। তাহলে সমপরিমাণ অ্যাসেট অর্থাৎ 15,000 আমার সাপ্লাইজ বিজনেসে বেড়েছে। সাপ্লাইজ মিনস আমার সাপ্লাইজ ইনভেন্টরি, আর যেহেতু আমার ইনভেন্টরি বেড়েছে, অ্যাসেট বেড়েছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ লাইবিলিটি বেড়েছে, তাহলে অ্যাসেটের চেঞ্জ হচ্ছে 15,000 এবং অ্যাজ ওয়েল অ্যাজ লাইবিলিটি চেঞ্জ হচ্ছে 15,000। তাহলে আফটার 3rd সেপ্টেম্বর আমার টোটাল অ্যাসেট 11,65,000 and total liability 11,65,000. Okay, then 4th September 4th সেপ্টেম্বরে আমাদের প্রবলেম কি, দুটো ট্রানজ্যাকশন হয়েছে এই দিনে আমার বিজনেসে। M. Salahuddin Company received টাকা 50,000 in cash from customer for repair and maintenance consultancy service। অর্থাৎ এই প্রতিষ্ঠানটা তাদের ট্রেডিং বিজনেসের সাথে কিছু রিপেয়ার মেনটেন্যান্সের সার্ভিস দিয়ে থাকে, তো সেই রকম একটা সার্ভিসের কারণে সে 50,000 টাকা ক্যাশ পেয়েছে তার একজন কাস্টমারের কাছ থেকে। তাহলে 4 সেপ্টেম্বরে 50,000 ক্যাশ পেয়েছে। এই ইনকামটা হচ্ছে এই বিজনেসের জন্য একটা রেভিনিউ। আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে অ্যাসেট এবং লাইবিলিটিকে প্রেজেন্ট করার আলাদা কলাম আছে, আর আমার যদি কোনো এক্সপেন্স এবং কোনো রেভিনিউ জেনারেট হয় তা সরাসরি ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট হবে। অর্থাৎ ক্যাপিটাল যদি আমার রেভিনিউ হয় ক্যাপিটাল বাড়বে এবং কোনো এক্সপেন্স হলে ক্যাপিটাল কমবে। যেহেতু 50,000 টাকা হচ্ছে আমার অ্যাট সার্টেন বিজনেস থেকে একটা ইনকাম বা রেভিনিউ, এজন্য ক্যাশ জেনারেট হয়েছে 50,000 এবং অ্যাট এ টাইম আমার ক্যাপিটাল জেনারেট হয়েছে 50,000। ওকে, এই রেভিনিউটা আমার ক্যাপিটালের সাথে অ্যাড হয়েছে। আর সেপ্টেম্বরে আরেকটি ঘটনা কি আছে, ইনকার্ড টাকা 5,000 ফর অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য ডেইলি স্টার অন ক্রেডিট। অর্থাৎ ডেইলি স্টারে অ্যাড বাবদ আমার 5,000 টাকা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হয়েছে। তাহলে এইটা অন ক্রেডিট, আমরা এই টাকাটা পে করিনি ক্যাশে, তার মানে কি এই খরচ যেহেতু আমার এখনও পে করিনি, তাহলে 5,000 টাকা আমার অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স আমার খরচ, এই কারণে আমার ক্যাপিটালের সাথে
মাইনাস করেছি। ওকে, 5000 টাকা আমার অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হয়েছে। যদি আমি ক্যাশে পে করতাম তাহলে আমার ক্যাশ থেকে কমে যেত। যেহেতু আমি এটা ক্যাশ পে করিনি, আমার অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হয়েছে, অর্থাৎ একটা লাইবিলিটি ক্রিয়েট হয়েছে, আবার ক্যাপিটাল থেকে মাইনাস হয়েছে, অর্থাৎ ওভারঅল টোটাল লাইবিলিটি এবং ক্যাপিটাল পাশে একবার প্লাস একবার মাইনাস হয়ে আলটিমেট চেঞ্জ 0। আর আমার অ্যাসেট পাশে এই ট্রানজ্যাকশনের জন্য কোনো রকম চেঞ্জ হয়নি। তাহলে আফটার 4th সেপ্টেম্বর আমার টোটাল অ্যাসেট কি দাঁড়াচ্ছে 12,15,000 এবং টোটাল লাইবিলিটি 12,15,000। On 5th September, business transaction ki M. Salahuddin and Company receive a voucher from the Morning Sun, 10,000 for advertisement and payment will make after 15 days. এখানেও অ্যাজ ইউজুয়াল সেম ঘটনাই, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের জন্য মর্নিং সান থেকে একটা কি ভাউচার এসেছে 10,000 টাকা। তাই অ্যাকাউন্টস পেয়েবল, যেহেতু এটা আমি 15 ডেজ পরে পে করব, তাই অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজ করেছে 15,000 টাকা 10,000 টাকা, এবং আমার ক্যাপিটাল ডিক্রিজ করেছে অ্যাজ এক্সপেন্স হিসাবে 10,000 টাকা। অর্থাৎ আফটার 5th সেপ্টেম্বর আমার টোটাল অ্যাসেট 12,15,000 এবং টোটাল লাইবিলিটি 12,15,000। অন 6th সেপ্টেম্বর আমাদের Mr. Salahuddin purchased a laptop for his son and the payment was complete from the business worth টাকা 40,000। অর্থাৎ মিস্টার সালাউদ্দিন তার ছেলের জন্য একটি ল্যাপটপ পারচেজ করেছেন, যা বিজনেস অ্যাকাউন্ট থেকে পে করা হয়েছে। তাহলে এটা ওয়ান কাইন্ড অফ উইথড্র, অর্থাৎ ক্যাশ উইথড্রর মতোই। তাহলে আমার 40,000 টাকা ক্যাশ কমে যাবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপিটাল কমে যাবে 40,000 টাকা। অন 6 সেপ্টেম্বর আরও একটি ঘটনা কি, এম সালাউদ্দিন অ্যান্ড কোম্পানি প্রোভাইড ইএইচএস কনসালটেন্সি সার্ভিস টু কাস্টমার এবি কোম্পানি লিমিটেড ফর টাকা 40,000, of which টাকা 15,000 has been received in cash. On 6 সেপ্টেম্বর এম সালাউদ্দিন কোম্পানি কনসালটেন্সি সার্ভিস দিয়েছে, যা থেকে তার রেভিনিউ জেনারেট হয়েছে 40,000। সার্ভিস রেভিনিউ ক্যাপিটালের সাথে অ্যাড হলো। আমরা আগেই বলেছি যদি কোনো ইনকাম হয় তা ক্যাপিটালের সাথে অ্যাড হবে, যদি কোনো এক্সপেন্স হয় তা ক্যাপিটাল থেকে মাইনাস হবে। আর হচ্ছে এর 15,000 আমরা ক্যাশে পেয়েছি, বাকি 25,000 অ্যাকাউন্টস রিসিভেবল পাবো। আচ্ছা, অন 6 সেপ্টেম্বর আরও একটি ঘটনা, এম সালাউদ্দিন কোম্পানির মিস্টার সালাউদ্দিন পারচেজ সাম পার্সোনাল কমোডিটিস ফ্রম হিজ ওন ক্রেডিট কার্ড অফ আইএফআইসি ব্যাংক লিমিটেড টাকা 20,000। আসলে তার পার্সোনাল জিনিস কমোডিটি পারচেজ করেছেন এবং পার্সোনাল ক্রেডিট কার্ড থেকে পে করেছেন। এটা পার্সোনাল ইভেন্ট, এটা কোনো বিজনেস ট্রানজ্যাকশন নয়, তাই এই ট্রানজ্যাকশনটি এখানে আসবে না। ঠিক আছে, আমরা নোট দিয়েছি কি পার্সোনাল ইভেন্ট, নো বিজনেস ট্রানজ্যাকশন। আফটার 6 সেপ্টেম্বর টোটাল অ্যাসেট 12,15,000 এবং টোটাল লাইবিলিটি 12,15,000। অর্থাৎ এই দিন পর্যন্ত আমাদের টোটাল অ্যাসেট এবং টোটাল লাইবিলিটি সমান। ওকে, অন 7 সেপ্টেম্বর পেইড টাকা 5,000 ক্যাশ টু আলামিন স্টেশনারি ফর ডিউ পেমেন্ট। অর্থাৎ আমরা আলামিন স্টেশনারি থেকে যে পারচেজ করেছি তার জন্য পে করব এখন। তাহলে আমরা আলামিন স্টেশনারি থেকে পারচেজ করেছি, অ্যাকাউন্টস পেয়েবল আছে, এবং যেহেতু আমাদের 5,000 পে করব, ক্যাশ কমে যাবে 5,000 এবং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকাউন্টস পেয়েবলও কমে যাবে 5,000। ওকে, দেখুন আলামিন স্টেশনারি থেকে আমরা পারচেজ করেছি কবে, 3 তারিখে। অন 3rd সেপ্টেম্বর এই যে 15,000 সাপ্লাইজ পারচেজ করেছিলাম, অ্যাকাউন্টস পেয়েবল 15,000 ক্রিয়েট হয়েছিল। এখন 5,000 পে করার কারণে আমার কি হবে, 5,000 টাকা অ্যাকাউন্টস পেয়েবল কমে যাবে এবং তার সাথে আমার ক্যাশ কমে যাবে ব্যবসায়ের। পেইড টাকা 5,000 টু অ্যাকাউন্টস পেয়েবল, এটা হচ্ছে রিমার্কস। আফটার 7 সেপ্টেম্বর টোটাল অ্যাসেট 12,10,000 এবং টোটাল লাইবিলিটি 12,10,000। On 8 September, paid টাকা 5,000 for store rent, 2,000 for utility expense, টাকা 20,000 for employee salary in cash.
তাহলে ক্যাশে আমি এই খরচগুলো পে করেছি, এর জন্য আমার ক্যাশ কমে যাবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপিটাল থেকে ক্যাপিটাল রিডিউস হবে, কারণ এগুলো এক্সপেন্সের জন্য আমরা আগেই বলেছি যে ক্যাপিটাল থেকে চার্জ হবে। On 9 September, cash received টাকা 24,000 from accounts receivable for service provided to AB Company Limited and rest of the amount treated as bad debts. আচ্ছা, এবি কোম্পানির কাছ থেকে আমাদের বিল কত ছিল? 9 সেপ্টেম্বরে আমরা এবি কোম্পানির কাছ থেকে 24,000 টাকা অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে পেয়েছি এবি কোম্পানিকে সার্ভিস দেওয়ার কারণে। কিন্তু এবি কোম্পানির কাছ থেকে আমাদের ডিউ ছিল কত? অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 25,000, বাট এখন 25,000 টাকা থেকে আমরা পেয়েছি কত? 24,000, অ্যান্ড রেস্ট অফ দ্য অ্যামাউন্ট টাকা 1,000 ট্রিটেড অ্যাজ ব্যাড ডেটস। তাহলে আমার অ্যাকাউন্টস রিসিভেবল 25,000ই কমে যাবে, আর আমি ক্যাশ যেহেতু পেয়েছি 24,000, তাই 24,000 ক্যাশ বাড়বে। যেহেতু 1,000 টাকা আমার ব্যাড ডেটস, অর্থাৎ এটা একটা কি ক্ষতি, তাই এটা আমার ক্যাপিটাল থেকে চার্জ হয়ে যাবে 1,000 টাকা। তাহলে আফটার 9 সেপ্টেম্বর টোটাল বিজনেস অ্যাসেট হচ্ছে 11,82,000 এবং লাইবিলিটি 11,82,000। অন 10 সেপ্টেম্বর borrowed টাকা 2 লাখ ফ্রম এ ব্যাঙ্ক অন এ নোটস পেয়েবল। আমরা একটা ব্যাঙ্ক লোন অ্যারেঞ্জ করেছি, তাহলে ব্যাঙ্ক লোনের জন্য আমার ক্যাশ এবং ব্যাঙ্কে টাকা বাড়বে। যে লোনটা আমি পেয়েছি আমার ক্যাশ টাকা বেড়েছে এবং তার সাথে সাথে একটা লাইবিলিটি ক্রিয়েট হয়েছে, নোটস পেয়েবল। ওকে, এটা আমার একটা লাইবিলিটি, অর্থাৎ এই লোনটা আমাকে ক্যাশ টাকার সাথে আমার একটা লাইবিলিটিও ক্রিয়েট করেছে। তার মানে ক্যাশ মানে অ্যাসেট বৃদ্ধি পেয়েছে এবং লাইবিলিটি ক্রিয়েট হওয়ার কারণে অ্যাসেট এবং লাইবিলিটি অ্যাজ ইকুয়াল 2 লাখ চেঞ্জ হয়েছে। তাহলে এখন আমাদের টোটাল অ্যাসেট হচ্ছে 13,82,000 এবং টোটাল লাইবিলিটি 13,82,000, হোয়ার অ্যাজ 9 সেপ্টেম্বরে কিন্তু আমাদের ছিল 11,82,000, অর্থাৎ 11,82,000 এর সাথে আমাদের যে 2 লাখ টাকা ক্যাশ এসেছে তা অ্যাড হয়ে 13,82,000 এবং আমাদের যে লাইবিলিটি 11,82,000 ছিল, 2 লাখ টাকা লোন ক্রিয়েট হওয়ার কারণে 13,82,000। On 12, purchase merchandise inventory from FK Corporation টাকা 1,50,000, ignore direct and indirect tax effect, from which pay টাকা 50,000 in cash and issue a check for টাকা 95,000 for payment in full। এই জায়গাগুলো একটু যত্ন সহকারে আমাদের খেয়াল করতে হবে। তা হচ্ছে আমি কত টাকার মার্চেন্ডাইজ পারচেজ করেছি? 1,50,000। তাহলে এইটা ইনভেন্টরিতে আমি সাধারণত যদি আমরা কোনো গুডস পারচেজ করি, কোনো মার্চেন্ডাইজ পারচেজ করি, তা আমার মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে আসবে এবং সেই কারণে 1,50,000 টাকার মার্চেন্ডাইজ ইনভেন্টরি বাড়বে। আর আমি চেক এবং ক্যাশ নিয়ে তাকে পে করেছি কত? 50,000 প্লাস 95,000, 1,45,000। তাহলে 5,000 টাকা আমি তাকে কম পে করেছি। যে 5,000 টাকা কম পে করেছি সেটা আমি তার কাছ থেকে কী পেয়েছি? ডিসকাউন্ট পেয়েছি। আর ডিসকাউন্ট যেহেতু আমার জন্য একটা ইনকাম, এজন্য আমার ক্যাপিটালের সাথে এই 5,000 টাকা অ্যাড হয়েছে। তাহলে এখানে ক্যাপিটালের সাথে 5,000 টাকা অ্যাড হয়েছে, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি বেড়েছে 1,50,000 এবং ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক রিডিউস হয়েছে 1,45,000। আলটিমেট টোটাল প্রবলেম কি ছিল? ট্রানজ্যাকশন ছিল purchase merchandise inventory from Al-Amin Corporation for টাকা 50,000, ignore direct and indirect tax effect, terms 210 and 30। টার্মস 210 and 30, এই কথাটা আসলে 210 মানে হচ্ছে যদি আমি 10 দিনের মধ্যে পে করি তবে 2% ডিসকাউন্ট পাবো, আর টোটাল পেমেন্ট 30 ডেজের মধ্যে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখন এই ট্রানজ্যাকশনে আমাদের পারচেজ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ফ্রম আল-আমিন কর্পোরেশন টাকা 50,000, এইটুকু শুধু ট্রানজ্যাকশন আমাদের এন্ট্রি হবে, এর ইফেক্টটা আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে আসবে। বাট আমরা পেমেন্ট কবে করেছি তার ভিত্তিতে পরবর্তীতে আবার আমাদের দেখা যাবে যে কি হয়। তো সেক্ষেত্রে আমরা যেহেতু মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেজ করেছি, ইনভেন্টরি বাড়বে 50,000 টাকা দ্বারা মার্চেন্ডাইজ ইনভেন্টরি বেড়েছে। আর
একইভাবে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল বাড়বে 50,000। আচ্ছা, 13 সেপ্টেম্বর আরেকটি ট্রানজ্যাকশন কি আছে, সেল মার্চেন্ডাইজ ইনভেন্টরি টু আয়ন এন্টারপ্রাইজ ফর টাকা 50,000 উইথ 20% মার্জিন, ignore direct and indirect tax effect of which taka 25,000 will receive in cash and receive a check for taka 12,500 and no discount is allowed for this transaction। আচ্ছা, 20% মার্জিন এই কথা দ্বারা আমরা কি বুঝবো? আমরা 50,000 হচ্ছে সেলস প্রাইস, হ্যাঁ, আর 20% মার্জিন, তাহলে আমার কি হচ্ছে, সেল করছি, যেহেতু মার্চেন্ডাইজ ইনভেন্টরি সেল করছি এবং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম অনুযায়ী আমাদের কি হবে, এই সেলটার ক্রয় মূল্য কত তা ইনভেন্টরি থেকে বাদ যাবে। এখন 20% মার্জিনের ভিত্তিতে আমি ক্রয় মূল্য নির্ধারণ করব। 20% মার্জিন মানে হচ্ছে এই সেলসের 20% প্রফিট, তাহলে সেলসের 20% প্রফিট যদি আমি বাদ দিই, 50,000 থেকে 20% 10,000 বাদ দিলে 40,000 হচ্ছে আমার মার্চেন্ডাইজিং ইনভেন্টরি কস্ট। আচ্ছা, 50,000 সেল, এটা হলো আমার মার্চেন্ডাইজ ইনভেন্টরি কমে যাবে 40,000 দ্বারা, আর হচ্ছে কি সেল মার্চেন্ডাইজ ইনভেন্টরি টু আয়ন এন্টারপ্রাইজ, আমার কি হচ্ছে 50,000 হচ্ছে আমার মার্চেন্ডাইজ ইনভেন্টরি সেল, তার পারচেজ হচ্ছে অর্থাৎ তার কস্ট হচ্ছে 40,000, তাহলে 40,000 টাকার ইনভেন্টরি কমে যাবে। একইভাবে কি ক্যাপিটাল থেকে আমার লেস হবে অর্থাৎ সিওজিএস, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, আমার ক্যাপিটাল থেকে কমে যাবে। আর যেহেতু সেল 50,000, রেভিনিউ ক্যাপিটালের সাথে অ্যাড হবে। এখন রেভিনিউ হচ্ছে 50,000, কস্ট হচ্ছে 40,000, আলটিমেটলি ক্যাপিটালের সাথে অ্যাড হচ্ছে প্রফিটটা 10,000 টাকা, এবং আমার 37,500 টাকা হচ্ছে কি আমাদের ক্যাশে পেলাম, আর 12,500 অ্যাকাউন্টস রিসিভেবল আছে। টোটাল 50,000 সেল, এর 37,500 পাওয়া গেছে আর 12,500 অ্যাকাউন্টস রিসিভেবলে আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, আমার অ্যাসেট বাড়লো 37,500 এবং 12,500, এবং অ্যাট এ টাইম ক্যাপিটাল বাড়লো 50,000। আবার আমার ইনভেন্টরি কমে গেলো 40,000, মানে অ্যাসেট কমলো 40,000, আবার আমার ক্যাপিটাল কমবে 40,000, যেহেতু এটা কস্ট আমার এক্সপেন্স। আলটিমেটলি 10,000 টাকার ইম্প্যাক্ট আমার অ্যাসেট পাশে এবং লাইবিলিটি পাশে। ওকে, 14 সেপ্টেম্বর এখানে কি বলেছে, এখানে সেল মার্চেন্ডাইজিং ইনভেন্টরি টু নামিরা এন্টারপ্রাইজ ফর টাকা 50,000 উইথ 20% মার্কআপ। একটা বিষয় খেয়াল করতে হবে, একটা হচ্ছে 20% মার্জিন, একটা হচ্ছে 20% মার্কআপ। মার্কআপটা কি আর মার্জিনটা কি? যখন মার্জিন, তখন আমি সরাসরি সেল প্রাইসের উপর 20% হিসাব করে প্রফিট 10,000 হয়, তাকে 50,000 থেকে বাদ দিয়ে 40,000 আমার কস্টিং বের, মানে অর্থাৎ প্রোডাক্টের কস্ট বের করছি। কিন্তু যখন মার্কআপ বলবে, মার্কআপটা কি? মার্কআপ হচ্ছে 20% মার্কআপ, অর্থাৎ এইটা আমার ক্রয় মূল্যের উপর 20%, অর্থাৎ এই যে 50,000 টাকা আমরা সেলস প্রাইস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 120% এর সমান। অর্থাৎ এই 50,000-কে 1.20 দিয়ে ডিভাইড করলে, যেহেতু এটা আমার 120%-এর সমান, তাই তাকে 1.20 দিয়ে ডিভাইড করলে কত আসে একটু দেখবেন। 1.20 দিয়ে যদি আমরা ডিভাইড করি 50,000-কে, তাহলে পাওয়া যায় হচ্ছে 41,667। এইটাই হচ্ছে আমার কস্ট। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যখন আমার মার্জিন থাকবে 20%, তখন সরাসরি সেলসের 20% হবে প্রফিট, আর প্রফিট বাদ দিলে যেটা হবে তা হচ্ছে কস্ট। আর যখন আমার মার্কআপ বলবে, তখন আমি সেলসকে ভাগ করব 1.20 দিয়ে, অর্থাৎ এই 50,000-এর ভিতরে আমার প্রফিট অ্যাড করা আছে এবং
কস্ট অ্যাড করা আছে। তাহলে 1.20 দিয়ে ভাগ করলে 41,667 হবে আমার প্রোডাক্ট কস্ট, অর্থাৎ মার্চেন্ডাইজিং ইনভেন্টরি কস্ট। মার্চেন্ডাইজিং ইনভেন্টরি কস্ট এখানে সেলটা কি আমাদের, তাহলে 48,000 হচ্ছে আমার কি 20% মার্কআপ। আর আমি কি হচ্ছে হুইচ অফ টাকা 24,000 উইল রিসিভ ইন ক্যাশ অ্যান্ড রিসিভ এ চেক 24,000, তার মানে 48,000 আমি ক্যাশ এবং ব্যাংকে পেয়েছি। আর আমার রেভিনিউ হিসাবে ক্যাপিটালের সাথে অ্যাড হয়েছে 50,000। বাকি 2,000 টাকা কি, অবশিষ্ট 2,000 টাকা হচ্ছে আমার ডিসকাউন্ট। এটা হচ্ছে যেহেতু আমরা সেল করেছি তাহলে এটা ডিসকাউন্ট পেইড, আর ডিসকাউন্ট পেইড হচ্ছে আমার একটা এক্সপেন্স, তাই ক্যাপিটাল থেকে লেস হয়েছে। আর কস্টিং অনুযায়ী কী হবে, আমার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম অনুযায়ী 41,667 আমার ইনভেন্টরি থেকে কমে যাবে এবং অ্যাজ ওয়েল এজ ক্যাপিটাল থেকে লেস হবে। তাহলে খেয়াল করতে হবে আমার টোটাল অ্যাসেট এবং টোটাল লাইবিলিটি ডাউন লাইনে কত আছে, 14,53,333, তার মানে অ্যাসেট এবং লাইবিলিটি এখানে সমান। 15 সেপ্টেম্বরে কি হয়েছে, 15 সেপ্টেম্বরে ব্যাড ডেট অ্যালাউন্স, অর্থাৎ আমরা অনেক সময় প্রোডাক্ট পারচেস করি, হ্যাঁ, প্রোডাক্ট পারচেস করলে দেখা গেলো যে ব্যাড ডেটস হচ্ছে। তো এই ব্যাড ডেটসটা কী হবে, ব্যাড ডেটসটা হচ্ছে আমার একটা এক্সপেন্স, এই জন্য রিসিভেবল থেকে আমার কমে যাচ্ছে এবং ক্যাপিটাল থেকে কমে যাবে, ঠিক আছে। একইভাবে 15 সেপ্টেম্বরে আমার কি আছে, একটা ট্রানজ্যাকশন আছে কমিশন রিসিভ টাকা 3,000, মানে কমিশন রিসিভ টাকা 3,000। এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, কমিশন হচ্ছে 3,000 টাকা রিসিভ করেছে, তার মানে ক্যাশ বাড়বে, অ্যাট এ টাইম আমার রেভিনিউ বাড়বে, ক্যাপিটালের সাথে অ্যাড হবে। আচ্ছা, আমরা ঠিক করে নিই। আচ্ছা, এরপর 18 সেপ্টেম্বরে কি আছে, 18 সেপ্টেম্বরে আমার পেইড টু আলামিন কর্পোরেশন ফর অ্যামাউন্ট ডিউ ইন ট্রানজ্যাকশন অন 13 সেপ্টেম্বর 2023, অর্থাৎ 13ই সেপ্টেম্বরে আমার যেই ট্রানজ্যাকশন হয়েছে আলামিন কর্পোরেশনের সাথে তার বিল পে করলাম। তাহলে আমি একটু দেখি 13ই সেপ্টেম্বরে আলামিন কর্পোরেশনের সাথে কি ট্রানজ্যাকশন হয়েছে, সেল মার্চেন্ডাইজ। আচ্ছা, আলামিন কর্পোরেশনের সাথে, আলামিন কর্পোরেশনের সাথে হচ্ছে পারচেজ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ফ্রম আলামিন কর্পোরেশন ফর টাকা 50,000, তার মানে আমরা 13 তারিখে আলামিন কর্পোরেশন থেকে 50,000 টাকার মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেজ করেছিলাম এবং সেখানে একটা শর্ত ছিল যদি 10 ডেজের মধ্যে পেমেন্ট দেওয়া হয় তাহলে 2% ডিসকাউন্ট পাওয়া যাবে। তাহলে যেহেতু 13 এবং এইদিকে কত 18 সেপ্টেম্বর, তাহলে আমরা 10 ডেজের মধ্যেই আলামিন কর্পোরেশনের পেমেন্ট কমপ্লিট করেছি, তাহলে আমরা 2% ডিসকাউন্ট পাবো। অতএব 50,000-এর 2% ডিসকাউন্ট 1,000 ডিসকাউন্ট, এটা আমাদের রিসিভ, এজন্য ইনকাম ক্যাপিটালের সাথে অ্যাড হয়েছে। আর অ্যাকাউন্টস নোটস পেয়েবল, এটা যেহেতু আমাদের এটা হচ্ছে আমাদের ছিল অ্যাকাউন্টস পেয়েবল ছিল, তাই এটা আমার অ্যাকাউন্টস পেয়েবল হবে। অ্যাকাউন্টস পেয়েবল থেকে 50,000 টাকা কমে যাবে, কারণ আমরা পে করে দিচ্ছি। এখানে 49,000 টাকা ক্যাশে দিয়েছি এবং 1,000 টাকা আমরা ডিসকাউন্ট পেয়েছি। আর যেহেতু 49,000 টাকা 49,000 টাকা আমার ক্যাশ কমে যাবে, তাই ক্যাশ থেকে লেস হবে। আলটিমেটলি আমার ডাউন লাইনে 14,06,333 হচ্ছে অ্যাসেট এবং লাইবিলিটি টোটাল। এরপর 20 সেপ্টেম্বরে কি ট্রানজ্যাকশন, ক্যাশ রিসিভ টাকা 50,000 আন্ডার এ সার্ভিস এগ্রিমেন্ট বাট সার্ভিস টু বি রেন্ডার্ড অন নেক্সট মান্থ। আসলে আমরা সার্ভিস দিব পরে, বাট টাকা অ্যাডভান্স পেয়ে গেছি। তো এইটা আসলে এটা আমাদের জন্য আনআর্ন রেভিনিউ,
এই আনআর্ন রেভিনিউর কারণে কি হবে, এটা আসলে এখনও রেভিনিউ হয়নি, এটা ক্যাশ এসেছে আর একটা লাইবিলিটি ক্রিয়েট হয়েছে যার নাম আনআর্ন রেভিনিউ, অর্থাৎ এখনও আয় আমাদের অর্জিত হয়নি বাট নগদ টাকা পেয়ে গেছি। সেক্ষেত্রে ক্যাশ টাকা বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্যাশ এখানে অ্যাড হবে আর আনআর্ন রেভিনিউ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসেটের অ্যাগেনস্টে একটা লাইবিলিটি ক্রিয়েট হবে। আর পরে কি আরেকটা 20 সেপ্টেম্বরে আরেকটা ট্রানজ্যাকশন হচ্ছে, অ্যান অর্ডার ওয়াজ রিসিভ ফ্রম এ কাস্টমার ফর সার্ভিস টু বি রেন্ডার্ড নেক্সট উইক হুইচ উইল বি বিল্ড এট টাকা 2000। আসলে সার্ভিস দিব আমরা নেক্সট উইকে, তখন বিল হবে, এইটা আসলে কোনো ট্রানজ্যাকশন না, এটা একটা ফিউচার প্রেডিকশন অর ইভেন্ট যার পসিবিলিটি আছে, এটা বিজনেস ট্রানজ্যাকশন না। Mr. Zakaria has appointed as accountant for trading business and is joining effective from 1st October 23 with a monthly salary of টাকা 10,000. মিস্টার জাকারিয়া জয়েন করেছেন এবং তিনি কাজ করবেন অক্টোবরের 1 তারিখ থেকে, 1st অক্টোবর থেকে। তো সেক্ষেত্রে বর্তমানে তার যে অ্যাপয়েন্টমেন্টটা, দিস ইজ নট আ বিজনেস ট্রানজ্যাকশন, দ্যাটস ওয়াই এই দুটো ক্ষেত্রেই আমরা রিমার্কসের মধ্যে দিয়েছি নো বিজনেস transaction, no business transaction. Okay. September, depreciation charged at 10% on all non-current asset for the month of September 2023. আসলে 2023 হবে। ওকে, ডেপ্রিসিয়েশন চার্জ হলে আমার ডেপ্রিসিয়েশন কিসের উপরে হবে, ফিক্সড অ্যাসেটের উপরে, মোটর ভেহিকলস এবং ইকুইপমেন্টের উপরে। মোটর ভেহিকলস এবং ইকুইপমেন্টের 10% ডেপ্রিসিয়েশন পার মান্থ চার্জ করে 2500, এবং এই ডেপ্রিসিয়েশন হচ্ছে কি আমার যেহেতু এক্সপেন্স থেকে ক্যাপিটাল থেকে লেস হচ্ছে, আর তার সাথে ডেপ্রিসিয়েশন ডেবিট এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রিয়েট হচ্ছে একটা লাইবিলিটি ফান্ড। তো এই কারণে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে টাকা অ্যাড হচ্ছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপিটাল থেকে কমে যাচ্ছে, আলটিমেটলি কোনো ব্যালেন্স চেঞ্জ হচ্ছে না। ঠিক একইভাবে ইকুইপমেন্টের ক্ষেত্রেও আমার 1000 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এবং 1000 ক্যাপিটাল থেকে লেস হবে। 25 সেপ্টেম্বরে কি ডেপ্রিসিয়েশন চার্জ অ্যাট 10%, 25 সেপ্টেম্বর নন কারেন্ট অ্যাসেট। 25 সেপ্টেম্বরে আমাদের ট্রানজ্যাকশনটা কি হবে, এখানে আমরা দেখি 25 সেপ্টেম্বরে আমাদের ট্রানজ্যাকশন, অ্যান এমপ্লয়ি মিস্টার রহিম হুজ স্যালারি ফর দ্য মান্থ অফ আগস্ট ফর টাকা 15,000 ডাজ নট পে ইয়েট। অ্যান এমপ্লয়ি মিস্টার রহিম হুজ স্যালারি, অর্থাৎ মিস্টার রহিমের আগস্ট মাসের স্যালারি এখনও পে করা হয়নি। তাহলে রহিমের আগস্ট মাসের স্যালারি এখনও পে করা হয়নি, তার মানে অ্যাক্রুড এক্সপেন্স। এবং অ্যাক্রুড এক্সপেন্স এখনও পে করা হয়নি, এক্সপেন্স পে না করা হলো যেহেতু এটা আগস্ট মাসের স্যালারি এবং এটা অলরেডি এক্সপেন্স হিসাবে ইনকার্ড হয়ে যাবে, তাই ক্যাপিটাল থেকে লেস হচ্ছে এবং অ্যাক্রুড এক্সপেন্সটা কী হবে, এখানে অ্যাক্রুড এক্সপেন্স হিসাবে কাউন্ট হবে এই 15,000 টাকা। তাহলে এর জন্য আমার কি হচ্ছে, ক্যাপিটাল কমে যাচ্ছে এবং অ্যাক্রুড এক্সপেন্স বেড়ে যাচ্ছে, অর্থাৎ একটা লাইবিলিটি বাড়লো এবং একটা লাইবিলিটি কমলো, অর্থাৎ টোটাল অ্যাসেট এবং টোটাল লাইবিলিটি ইকুয়াল থাকবে। 30 সেপ্টেম্বরের ট্রানজ্যাকশন হচ্ছে সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 10,000। আসলে সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 10,000, এখানে সাপ্লাইজ ছিল 15,000, যেহেতু ট্রানজ্যাকশন আছে যে সাপ্লাইজ অন হ্যান্ড অন লাস্ট ডেট অফ দ্য মান্থ ইজ 10,000, সুতরাং আমাদের ধরে নিতে হবে 5,000 টাকার সাপ্লাইজ ইস্যু হয়েছে এবং এটা এক্সপেন্স হিসাবে ক্যাপিটাল থেকে লেস হবে আর সাপ্লাইজ ব্যালেন্স থেকে কমে যাবে। ওকে, আর হচ্ছে এইখানে একটা ট্রানজ্যাকশন খেয়াল করবেন, 12,000, এটা কি, আমরা একটু প্রথমে যাই 1 তারিখে কি বলছে,
এই যে রেন্ট পেইড ইন অ্যাডভান্স ফর 3 মান্থ 36,000 ইন ক্যাশ 1 সেপ্টেম্বরে, কিছু না বললেও এই ট্রানজ্যাকশনটা আপনাদেরকে বাই ডিফল্ট ধরে নিতে হবে যে আমি 1 তারিখে, সেপ্টেম্বরের 1 তারিখে 3 মাসের ভাড়া অগ্রিম দিয়েছি। তাহলে সেপ্টেম্বরের 30 তারিখে এসে আমাকে অবশ্যই 1 মাসের ভাড়াকে ইনকার্ড করতে হবে, অর্থাৎ প্রিপেড এক্সপেন্স কমে যাবে এখানে, আর এক্সপেন্স হিসাবে ক্যাপিটাল থেকে লেস হবে। এই ট্রানজ্যাকশন এন্ট্রি করার পরে আমাদের অ্যাসেট এবং লাইবিলিটি কত আছে, 14,39,333 এবং 14,39,333, বোথ আর ইকুয়াল। আজকে এই পর্যন্তই, আবার পার্ট 2 নিয়ে আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে আসব। ওকে, আসসালামু আলাইকুম।